ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং এপিসোড অফ আড্ডা পাওয়ার্ড বাই ট্রিপল আইটি শিলচর। আজকে আমাদের সাথে আছেন একজন প্রফেশনাল সিঙ্গার আর আমাদের ট্রিপল আইটি স্টুডেন্ট, যার সাথে আমরা কথা বলবো তার মিউজিক্যাল জার্নি, পড়াশোনা আরো অনেক কিছু নিয়ে। তো চলো শুরু করি আজকের আড্ডা। হ্যালো লিজা, ওয়েলকাম টু আড্ডা। তোমার কিরকম লাগছে আড্ডাতে এসে আজকে? আমার আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ এটা তো আজকে আমার ফার্স্ট পডকাস্ট, এখানে আগে কখনো করিনি, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ভালোই লাগছে আমার এখানে এসে। আচ্ছা লিজা, এখন কি পড়াশোনা করছো? হ্যাঁ স্যার, পড়াশোনা করছি। করছি বলতে জাস্ট ডিগ্রি কমপ্লিট হলো, তারপর এখন তো মাস্টার্স করব, তারপর বিএড করার ইচ্ছা আছে। ভাবছি মাস্টার্স আর বিএডটা একসাথেই কন্টিনিউ করব, তো দেখা যাক কি হয়। আচ্ছা, তোমার ট্রিপল আইটিতে জয়েন করার পরে এক্সপিরিয়েন্সটা কিরকম রয়েছে, একটু শেয়ার করবে আমাদের সাথে। আর তোমার ট্রিপল আইটিতে জয়েন করার আইডিয়াটা কোথা থেকে এসেছিল? তো ট্রিপল আইডি জয়েন করার আইডিয়াটা বলতে গেলে আমার একজন দিদি আছে, ও রামানুজগুপ্ত জুনিয়র কলেজের প্রফেসর। তো ও আমার দিদি সম্পর্কে আমার পিসি অনেক কিছুই, বাট তো ও আর কি এমন একজন মানুষ আমার জীবনে, যে মানে যাকে কিছু না জিজ্ঞেস করে আমি কিছুই করি না আর কি। প্রত্যেক ছোট থেকে বড় জিনিস সবকিছুই আমি ওকে জিজ্ঞেস করি যে এটা করবো না ওটা করবো, তো ও আমাকে বলে দেয়। তো যে যখন গ্রাজুয়েশন জাস্ট অ্যাডমিশন নিয়েছি গ্রাজুয়েশনে, তখন ওকে জিজ্ঞেস করলাম যে কি করব না করব, তো আমাকে বললো যে এটার সঙ্গে তুই তোর কম্পিউটার কোর্সটাও কন্টিনিউ কর, তাহলে ভালো হবে তোর ফিউচারের জন্য। তো আমি বললাম ঠিক আছে চলো, তুমি যেটা বলবে সেটাই করব। তো বললো ঠিক আছে চলো, আমি স্যারের সাথে কথা বলি, যে কালীপদ স্যার, যিনি ওনার অফ দিস ইনস্টিটিউশন। তো স্যারের সঙ্গে একদিন আমাকে দেখা করাতে নিয়ে আসলো। আসার পর বলল যে কি কোর্স করলে ভালো হয় না হয়। তো তারপরও আমাকে বললো যে ডিসিটাই করো এখন, তোমার জন্য বেটার হবে। তো আমি বললাম ঠিক আছে চলো, তুমি যখন বলছো এটাই করি। তো আইডিয়াটা ওই দিয়ে দিল। আর এক্সপিরিয়েন্স তো যদি বলতে যাই তাহলে শেষ হবে না, কারণ আমি যখন জয়েন করছি ট্রিপল আইটি, তার আগে আমার মাইন্ডে অনেক কিছুই ঘুরছিল, যে এখানের অ্যাম্বিয়েন্স কেমন হবে, বা এখানের যারা টিচাররা আছে ওরা কেমন হবে। আর আমার জীবনের একটা মানে বড় জিনিস সেটা হলো, আমি সবার কাছ থেকে বিহেভিয়ারটা ভালো মানে এক্সপেক্ট করি আর কি, যে অপোজিট পার্সনটা আমার সাথে ভালোভাবে বিহেভ করবে, একটু মিষ্টি করে কথা বলবে, কিংবা একটু ভালোভাবে কথা বলবে। তো সেটাই আমার মাথাতে ঘুরছিল, যে ওরা কিভাবে আমার সাথে বিহেভ করবে, যদি আমি কিছু না পারি ওরা কি বলবে না বলবে। তারপর আসার পরে দেখলাম যে ও মা, ওরা তো ভেরি কুল পার্সন, দে আর তো এভরিবডি। তো তারপর দেখলাম যে না, সবাই অনেক ভালো। আজকে আমি যদি কিছু একটা টপিক না পারি, তো স্যাররা যদি আমাদেরকে 10 বার যদি ওদেরকে ডাকি, তো স্যাররা 10 বার এসে আমাদেরকে বুঝিয়ে দেয়, কোনোদিনও ডিস্টার্ব ফিল করেনি ওরা। তারপর রিসেপশনেও যারা স্যার ম্যামরা থাকেন, তো যদি কোনোদিন কিছু অসুবিধা হলো, ঘর থেকে যদি আমি বাড়ি থেকে যদি 2-3 বার ফোন করি, তাও ওরা 2-3 বার তুলে আমাদেরকে রিপ্লাই করবে, এবং খুব ভালোভাবে রিপ্লাই করবে। কোনোদিনও বাজে রেসপন্স আমি পাইনি, যেটা সত্যি কথা। তো এটাই আমার মানে এক্সপিরিয়েন্স, যেটা আমি শেয়ার করতে নিজে থেকেই চাইছিলাম, যে হ্যাঁ না, আমার ওদের সবারই ব্যবহার অনেকই ভালো লেগেছে, যার কারণে আমি বলবো যে না, এখানে আসার আগে যাতে কোনো স্টুডেন্টরাই ভিতরে ভয় না পায় যে না ওরা কি করবে, কেমন এম্বিয়েন্স থাকবে, এই না সেই না। তো আমি বলবো যে ঠিক আছে, অনেকই ভালো আর কি। সত্যি লিজা, আজকে তোমার কথা শুনে আমার প্রাউড ফিল হচ্ছে। আমি বুঝতে পারছি যে আমরা ট্রিপল আইটির সবাই আস্তে আস্তে একটা ভালো টিচার হয়ে উঠতে পারছি। চলো যাই হোক, আমার নেক্সট কোয়েশ্চেন, তোমার লাইফের কোনো একটা ফান মোমেন্ট আমাদের সাথে শেয়ার করবে? ফান মোমেন্ট বলতে তেমন কিছু তো নেই, কিন্তু এই মুহূর্তে যেটা একটু মনে আসছে সেটা হলো, স্যার তুমি তো জানোই যেহেতু আমি গান করি। তো একবার বিফোর কোভিড আর কি, তো একটা বাড়িতে আমি গান করতে গেছিলাম। আমারই একজন আমার বন্ধুও ঠিক বলা যায় না ওকে, চেনা জানার মধ্যেই। তো ওর মা বাবার অ্যানিভার্সারি ছিল, তো ওদের 25th অ্যানিভার্সারিতে আমি গান করতে গেছি। তো তখন আমি ভীষণ হালকা পাতলা ছিলাম আর কি। তো গান করতে গেছি, তো ও আমাকে সেখানে দেখেছে। দেখার কোভিডের পর 2 বছর পর আমি ভীষণ হেলদি হয়ে গেছি, মানে ভীষণ মোটা হয়ে গেছি। তো তারপর আবার ওর বাড়িতেই কি একটা অনুষ্ঠান ছিল, আর তখন আমি ওখানে গান করতে গেছি। তো ও এখানে আমাকে দেখে চিনতেই পারেনি। তারপর আমাকে আমার আরেকটা ফ্রেন্ডকেও আরেকদিন ফোন করে বলছিল, জানিস কোভিডের আগে আমার মা বাবার অ্যানিভার্সারির সময় ওই আঙ্কেলটার সাথে একটা মেয়ে এসেছিল গান করতে, ভীষণ ভালো গান করেছিল।
আর এবার কোভিডের পর আমাদের বাড়িতে ওই অমুক অনুষ্ঠানে ও এসছে গান করতে, কিন্তু ও ছিল নাকি না ওইটা ওর আরেকটা বোন, মেবি মেবি ওরা একটা পাতলা আর একটা মোটা, ওরা দুই বোন আছে, ওরা দুই বোনই গান করে। তো এসছে, আমি বলছি, ও এসে বলছে লিজা জানিস এরকম এরকম আমাকে বলছে ও যে তোরা নাকি দুই বোন, তোরা দুই বোনই গান করিস, একটা মোটা এবং একটা পাতলা, গত বছর একটা গান করেছে আর সামনের বছর আরেকটা গান করেছে। ও বলেছে না না ওরা দুই বোন না, ওইটা ওই ছিল, কোভিড এর জন্য হেলদি হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি অনেক হাসালে আমাদেরকে। তো এটা ছেড়ে এখন আমরা একটা তোমাকে সিরিয়াস টপিকে কোয়েশ্চেন করি। দেখো, সবার লাইফেই তো সবাই সাকসেস চায়। তো সাকসেস পেতে হলে তো দেখো ফেইলারের ফেস করতেই হয় ফেইলারকে। তো তোমার লাইফে কি এমন কোনো একটা ফেইলার এসেছিল? ফেলিয়ার বলতে তেমন কিছু ফেস আমি করিনি যদিও। আর যেটা করেছি সেটা আমি এখানে ডিসকাস করতেও চাই না। এইসব খারাপ জিনিস কিংবা দুঃখের ব্যাপারটা আমার ডিসকাস করতে খুব একটা ভালো লাগে না। তবে আমি এটাই বলবো যে হ্যাঁ, সাকসেস পেতে গেলে জীবনে ফেলিয়ার ফেস করতে হয়, হোঁচট না খেলে সোজা হয়ে দাঁড়ানো যায় না, যেটা সত্যি কথা, এটা আমি মানি। হ্যাঁ, আমার লাইফেও আমি ফেস করেছি, খুব বিরাটভাবে ফেস করেছি বলা যায়। তবে আমি সেটা ডিসক্লোজ করতেও চাইছি না। তবে হ্যাঁ, এটা আমি মনে করি যে ফেলিয়ার যদি লাইফে না আসে তাহলে মানুষ লাইফের অ্যাকচুয়াল মিনিংটা একদমই বুঝতে পারে না, কিংবা যে লাইফটা মানে কতটুকু সুন্দর আর তৎসঙ্গে কতটা টাফ থাকে সেটা বোঝাটা অনেক ডিফিকাল্ট বলা যায়। তার জন্য আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের লাইফে ফেলিয়ার আসাটা ভীষণ বেশি জরুরি। আচ্ছা, অনেক কিছুই তো জানলাম তোমার কাছ থেকে, এখন তোমার হবিসের বিষয়ে একটু জানতে চাই। হবিস বলতে গানটা তো সবচেয়ে সর্বপ্রথমেই আছে। গান গাইতেও ভীষণ পছন্দ করি, গান শুনতেও ভীষণ পছন্দ করি। সঙ্গে আর্টও আমি টুকটাক আহ, শিখেছি কিংবা পারি, বিকজ আমার বাবাও ভীষণ ভালো আর্ট করতো, তো আর্টও পারি। আর বাড়িতে অল্প স্বল্প রান্না বান্নাও করতে পারি, সেটা সত্যি কথা। আর আমার মনে হয় মানে আমি মনে করি যে মেয়েরা এখন মানে ঘরে এবং বাইরে সব দিকেই যদি সবকিছু পারে তাহলে সেটা দেখতে মানে অনেক ভালো লাগে, বা মনে হয় যে না আমি সব দিকেই সবকিছুতেই, আমাকে কেউ কোনো দিকেই ফেলতে পারবে না। এরকম ধরনের যদি নিজেকে গড়িয়ে তোলা যায় তাহলে ভীষণ ভালো হয় আর কি, যেটা আমি নিজে মনে করি এবং পছন্দ করি। তো আমার বাবা যেরকম আমাকে বাইরে গান কিভাবে করবে, গান করা, গান করো, সবার সাথে মেশো, সবার সাথে ভালোভাবে কথা বলো, সব, আজকে একটা নিমন্ত্রণ আসলো সেটাকেও অ্যাটেন্ড করো, সেগুলো যেরকম বাবা ভালোভাবে শেখায়, মাও বাড়িতে কিভাবে তুমি এটা করবে সেটা করবে, অল্প স্বল্প রান্না বাড়াও শেখো, তুমি শুধু পড়াশোনা না করলে পড়াশোনার সঙ্গে আর কি সবকিছু মিলিয়ে। তো মা বাবা দুজনেই আমাকে যথেষ্ট ভাবে সব দিকে গড়িয়ে তোলে, এবং মানে ওরা যতটুকু পারা যায় যে না ওর ওর জন্য এটা দরকার তো বলে। তো আমিও চেষ্টা করি যে ওদেরকে স্যাটিসফাই করার, ওদের কথা মতো চলার, কিংবা ওরা যেটা বলছে আমিও, বোঝা যায় যে না মা বাবা কোনোদিনও খারাপ চায় না এবং মা বাবা যেটা বলে ভালোর জন্যই বলে, তো ওরা যেটা করে সেটা মেনে চলার চেষ্টা করি আর কি। এটা ঠিক বলেছো লিজা। প্রত্যেকেরই জীবনে মা বাবার বহুত বড় ভূমিকা রয়েছে। মা বাবা কখনোই নিজের সন্তানদের খারাপ চায় না, সবসময় ভালোই চায়। তো ফাইনালি লিজা, এই সময়টা চলে এসেছে যেই সময়টার আমি এতক্ষণ থেকে অপেক্ষা করছি। আমি জানতে চাই তুমি গানের ফিল্ডে কিভাবে আসলে এবং এটা তোমার প্রফেশন কিভাবে হয়ে উঠলো? গানের ফিল্ডে আসা বলতে ছোট থেকেই গান ভালোবাসতাম। আর যেহেতু আমার বাবাই প্রফেশনে আছে, আমার বাবাও আমাদের বরাকভেলির প্রফেশনাল একজন সিঙ্গার, তো বাবার থ্রুতেই আসা এই ফিল্ডে। সত্যি কথা বলতে সবাই অনেক লোকে যারা এই ফিল্ডে আসতে চায়, তো অনেক টাফ প্রসেস এই ফিল্ডে চট করে আসা কিংবা এটাকে প্রফেশন করে তোলাটা অনেক টাফ প্রসেস। বাট সত্যি কথা বলতে আমার জীবনে এই জিনিসটা খুব স্মুথলি কিংবা ইজিলি হয়ে উঠেছে বা হয়ে গেছে বলতে পারি, কারণ যেহেতু বাবা এই ফিল্ডে আছেন। আর সত্যি কথা বলতে বাবা খুব বেশি সাপোর্টিভ এই ক্ষেত্রে, ভীষণই। আর যেহেতু বাবা গান করে আমিও ইজিলি এই ফিল্ডে চলে এসেছি। আর প্রফেশন হয়ে ওঠাটা বলতে গেলে আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম তখন আমার বাবা আমাকে বাবার প্রোগ্রামে নিয়ে যেত।
তো তখন জাস্ট আমাকে মানে লজ্জা ভাঙানোর জন্য নিয়ে যেত আর কি। তো আমি গিয়ে একটা দুটা গান করতাম, আর আমি গাউন পরে যেতাম, গাউনের ভেতরে আমার পা এইভাবে কাঁপতো। হ্যাঁ, তো আমি মানে ভীষণ ভয় পেতাম, অডিয়েন্সের দিকে তাকাতাম পর্যন্ত না, এইভাবে একদম স্ট্রেইট ওয়েতে মাইক্রোফোন নিয়ে গান করতাম। ভীষণ লাজুকও ছিলাম তখন। তারপর আস্তে আস্তে যখন আমি ক্লাস 9-10-এ উঠি, আমার আস্তে আস্তে লজ্জা ভাঙ্গে। আর তারপর দেখা যায় যে মানুষ আমার গানটাকে পছন্দ করছে, মানুষ আমার গানকে নিচ্ছে। হ্যাঁ, তারপর যখন বাবাও দেখলো যে না, মানুষ ওর গান পছন্দ করছে বা ও আস্তে আস্তে নিজেকে গ্রো করে তুলতে পারছে, তো ওইভাবেই আর কি প্রফেশনে আসা। তো আর আমার মনে হয় যে তুমি যখনই মানে আমরা যখনই কিছু একটা কাজ করি আর যখন দেখা যায় যে না এটা অডিয়েন্স নিচ্ছে বা ভালোবাসা দিচ্ছে, তখন এটা অটোমেটিক্যালি প্রফেশনে কনভার্ট হয়ে যায় আর কি। আর ওই থ্রুতেই এখন চলছে, বাবার সাথেই গান করিয়ে। হ্যাঁ, তোমার বাবার গান তো আমরা আমাদের প্রোগ্রামে শুনেছি, তোমারও শুনেছি, আর আজকেও শুনবো। তো তার আগে একটা কোয়েশ্চেন করে নিই তোমাকে, তুমি পড়াশোনার সঙ্গে তোমার গানটাকে কিভাবে ম্যানেজ করে নিয়ে চলো? পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে এটা আমি বলতে পারি যে পড়াশোনা এবং গান দুটোকেই ম্যানেজ করে যাওয়াটা একটু হলে টাফ ছিল, বাট এটা আমার লাইফে স্মুথ হয়েছে একমাত্র আমার মায়ের কারণে। কারণ আমার মা ভীষণভাবে সাপোর্ট করেছিল আমাকে ওই সময়, ইভেন আমার বাবাকেও। এই যে আমরা ধরো রাত্রেবেলা 12টা-1টার সময় বাড়িতে প্রোগ্রাম করে ফিরি, তখন মা দেখবে অর্ধেক ঘুম থেকে উঠে দরজা খুলে দিচ্ছে। তো এই এই সাপোর্টটাও অনেক বড় একটা মানে রোল প্লে করে আমার মনে হয়। আর পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে আমি যখন এইচএসএলসি দিচ্ছিলাম, তখন অনেক টিচার এসে আমার বাবাকে এবং মাকে বলেছে যে তোমরা ওর গানটা এখন বন্ধ রাখো কয়েকদিন, হ্যাঁ, কারণ না হলে ওর পড়াশোনায় হ্যাম্পার হবে, ঠিক মতো পড়াশোনা করতে পারবে না, কিংবা রেজাল্ট ভালো হবে না, এরকম বলেছে। তো আমার বাবা বলেছে যে না না, গান কোনোদিনও পড়াশোনা খারাপ করতে পারে না, আমার যতটুকু মনে হয় গান সঙ্গে থাকলে হয়তো পড়াশোনাটা আরো ভালো হবে। তো ওর পড়াশোনা চালিয়ে যাক, আমার তো এতে কোনো বাধা আমি দেইনি, তো গানটাও ও করবে। তো আমিও কোনোদিনও বাবাকে এরকম বলিনি যে না আমি গান করব না বা আমার ওর কিছু অসুবিধা হচ্ছে। সত্যি কথা বলতে আমার অসুবিধা কিছুই হতো না, আমি ম্যানেজ করে নিতাম। আর এই যে এইচএসএলসি কিংবা এইচএস বা এই যে গ্রাজুয়েশন দিয়েছি, এই প্রত্যেকটা ধাপে ধাপে আমার মা, সত্যি কথা বলতে, আমি সন্ধেবেলা শোতে যেতাম, রাত্রে 12টা-1টার সময় ফিরতাম, ফিরে তারপর রাত্রেবেলা বিছানায় পড়তে বসতাম, আমার মা কিন্তু আমার পাশে বসে থাকতো। তারপর সারা রাত্র পড়তাম, সকালে ঘুম থেকে উঠতাম, একটু সময় ঘুমিয়ে উঠতাম, তারপরে তো আবার যেরকম ডেইলি রুটিন চলতে থাকে সেভাবে চলতো। তো ওই যে রাতে মা আমার পাশে বসে থাকতো, হ্যাঁ, ওই সাপোর্টটা না পেলে হয়তো আমি এত দূর এগোতে পারতাম না, এবং গান আর পড়াশোনাটা একসাথে ম্যানেজ করাটা আমার জন্য টাফ হয়ে উঠতো। সত্যি তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যে তোমার মা বাবা অনেকই সাপোর্টিভ। তো এখন জানতে চাই তোমার লাইফের সব থেকে এক্সাইটিং পারফরমেন্স কোনটা ছিল? এক্সাইটিং পারফরমেন্স বলতে আমার লাইফে একটা পারফরমেন্স যেটা আমি গিয়ে করেছিলাম ইম্ফল। তো তখন আমি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়ি। তো ইম্ফলে একটা প্রোগ্রাম ছিল আমাদের, আর তখন কোভিড চলছিল, তো খুব বাজে সিচুয়েশনের মধ্যে প্রোগ্রাম। তো ইম্ফল আমাদেরকে ওরা প্রথম শিলচর টু গুয়াহাটিতে বাই ট্রেনে নিয়ে যায়, তারপর গুয়াহাটি থেকে ইম্ফল ফ্লাইটে নিয়ে যায়। তো তখন করোনা চলছে, তো বুঝতেই পারছো কিরকম অবস্থা চারিদিকে। তো আমি ফ্লাইটে বসেছি, তার মধ্যে আমাদের টিকিটটাও আলাদাভাবে হয়েছিল। তো ফ্লাইটের সবচেয়ে প্রথম দিকে আমার বাবা, আর একদম ফ্লাইটের লাস্টে আমি ছিলাম। আর ফ্লাইটের মাঝখানে আমি, মানে এই যে সিটগুলো থাকে এদিকে ওদিকে, তো এইদিকে আমি বসছি একদম মাঝখানে আমি, আর দুদিকে করোনার সেই যে একটা ওরা কি পড়তো না সেটা, ওইটা পরে মাস্ক টাস্ক লাগিয়ে ওরা বসে আছে। আর দুজনই ওরা ইম্ফলের মানুষ, আর ওরা ইংলিশ আর ইম্ফলের যে ভাষাটা সেটা ছাড়া ওরা আর কোনো ভাষা বুঝে না। আর ওই দিন আমার কি একটা মানে প্রবলেম হচ্ছিল, তো আমি ওদের সাথে কিভাবে কথা বলবো, তারপরে ওদের সাথে ইংলিশে যখন কথা বললাম তখন দেখলাম ও আচ্ছা ঠিক আছে, ওরা ইংলিশ বুঝতে পারছে। তো যাই হোক, ওদেরকে বললাম যে এটা একটু করে দিন, তো ওরা বললো ওকে ওকে শিওর। তো বলে তারপরে ওরা আমাকে হেল্প করবো। আচ্ছা যাই হোক, এটা তো ফ্লাইটের গল্প। তারপরে যখন গেলাম ইম্ফল, যাওয়ার পরে দেখি আমাদের শিলচর টু ইম্ফলে, তো
তো ট্রেনের রাস্তা তো নেই, তো সেই ট্রেনের রাস্তার ওরা একটা ব্যবস্থা করছে, তো সেইখানে সেটা নিয়ে ওদের একটা প্রোগ্রাম আর কি। তো আরব কান্ট্রি থেকে অনেক বড় বড় অফিসাররা আসেন এই প্রোগ্রামে। ওইখানে 800 জন স্টাফ ছিল, মানে যারা এই কাজটা করতো আর কি। মানে সত্যি কথা বলতে 800 জন ছেলে মানুষ ছিল। 800 ছেলে মানুষের মধ্যে আমি একমাত্র একটা মেয়ে ছিলাম ওই দিন প্রোগ্রামে রাত্রেবেলা। আর ইম্ফলের ওটা একদম মানে আউট অফ দ্য মেইন টাউন আর কি, হ্যাঁ, একদম একটা জঙ্গলের মধ্যে গিয়ে আমাদেরকে ওরা প্রোগ্রামটা, আর তখন মানে এটা আমার জন্য বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স ছিল যে 800টা ছেলের মধ্যে আমি একলা একটা মেয়ে ছিলাম, ওই দিন গিয়ে গান করেছি আর ভীষণ ভালো লেগেছে। বাট হ্যাঁ, একটা সত্যি কথা বলবো, আমাদেরকে যে ওখানে প্রোগ্রাম করতে নিয়ে গেছে, ওরা এত ভালো হসপিটালিটি ছিল ওদের। ওই জঙ্গলের মধ্যেও আমাদের জন্য আলাদা রুম, আলাদা খাবার দাবার, আলাদা সবকিছু, ভীষণ ঠান্ডা ছিল তো মানে গরম জলের জন্য আলাদা করে এমানশন রাখা, সবকিছু ওরা ভীষণ ভালোভাবে ম্যানেজ করা ছিল। ইভেন ওই জঙ্গলের মধ্যে ওরা একটা ডাক্তারও মানে নিয়ে গেছিল, যাতে কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাহলে যেন ওকে সুস্থ করা যায়, ওইসব আর কি। তো যাই হোক, ওখানে গান টান করে আমার খুব ভালো লেগেছিল, আর ওটা ভীষণই একটা এক্সাইটিং মানে পারফরমেন্স কিংবা ট্রিপ ছিল আমার জন্য বলা যায়। তো ওইটাই ছিল আমার একটা মেমোরেবল পারফরমেন্স, যেটা আমি মনে রাখতে চাই কিংবা মনে থাকে। এবার একটা মজার র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। তোমার ফেভারিট মুভি কি? ফেভারিট মুভি হলো মুন্না মাইকেল। একটা রেসিপি যেটা তুমি শিখতে চাইবে? এমন একটা রেসিপি হলো, সেটা হলো ট্রাফল, যেটা সবাই পারে না। তো যদি তোমরা কেউ জেনে থাকো ট্রাফল বানানোটা, তো প্লিজ কমেন্ট। যদি তোমার কোনোদিন লাইফে ওয়ার্ল্ড ট্যুর যাওয়ার সুযোগ আসে তাহলে কোথায় যাবে? বার্সেলোনা। এমন একজন সিঙ্গার যার সাথে তুমি লাইফে একবার হলেও দেখা করতে চাও? এই কোয়েশ্চেনটা বেশ করেছো। সোনু নিগমের সাথে একবার হলেও দেখা করতে চাই। আচ্ছা, সোনু নিগমের গাওয়া একটা ফেভারিট সং? সোনু নিগমের সব গানই আমার ফেভারিট, বাট আব মুঝে রাত দিন এই গানটা জাস্ট মাস্ট। আচ্ছা লিজা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি যদি আমাদেরকে একটা গান গেয়ে শোনাও তাহলে আমরা আমাদের আজকের এপিসোডটা তোমার গান দিয়েই শেষ করতে পারি। গান তো এখন মাইন্ডে যেটা আসছে সেটাই করছি। আশা ভোসলেজি এবং সুরেশ ভাটকরজির গাওয়া সেই গানটি করছি। তুমসে মিলকে ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के, है मेरी जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है, साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा, तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के, है मेरी जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है, साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा, तुमसे मिलके। সত্যি তোমার গানটা শুনে আমার এত ভালো লেগেছে, তার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ। আরেকটা অনুরোধ করছি, তুমি কি আমাদের জন্য আরেকটা গান গেতে পারবে? নিশ্চয়ই ট্রাই করছি। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दे मेरे हमदम, हाँ सीखा मैंने जीना जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम, हाँ सीखा मैंने जीना जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। থ্যাংক ইউ লিজা। মানে একটা কোইন্সিডেন্ট হয়েছে এখানে, মানে তুমি যে এখন যে গানটা গেয়েছো এটা আমার ফেভারিট সিঙ্গারের ফেভারিট সং। ওটার জন্য তোমাকে মানে কিভাবে আমি থ্যাংক ইউ বলবো? না ঠিক আছে। আর এই গানটা আমার তোমার ভয়েসে শুনে আরো ভালো লেগেছে। থ্যাংক ইউ লিজা আমাদের এই এপিসোডে আসার জন্য। আর আমি আশা রাখি যে আবারও তোমার সাথে এভাবে আমরা বসবো, আবারও তোমার সাথে দেখা হবে।
Thank you once again. হ্যাঁ স্যার, নিশ্চয়ই আমরা আবার আমাদের দেখা হবে, আবারও আসবো। আমারও আজকে এসে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। To listener, I hope you enjoyed this video. Stay tuned for next episode.